শুভ সন্ধ্যা বন্ধুরা। শুভ সন্ধ্যা বন্ধুরা। রূপশ্রী এসেছো? রূপশ্রী একটু বলো সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, শুভ সন্ধ্যা। শব্দ সব ঠিকঠাক আছে তো? রূপশ্রীকে দেখতে পাচ্ছি, দেবাশিস বাবুকে দেখতে পাচ্ছি, সমীরণ তোমাদেরকে দেখতে পাচ্ছি। তোমরা একটু আমাকে বলো যে শব্দ সব ঠিকঠাক আছে কিনা। এখানে কিছু কমেন্ট আসছে না, ঠিক আছে আমি তাহলে শুরু করছি। রূপশ্রীকে দেখতে পাচ্ছি, দেবাশিস বাবুকে দেখতে পাচ্ছি, সমীরণ। ঠিক আছে, আমি ধরে নিলাম শব্দ ঠিকঠাক আছে। আমি তাহলে শুরু করছি। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। শুরু করছি আজকের হারিয়ে যাওয়া, একদমই হারিয়ে গেল সেই চিঠিকে অনুসরণ করে আমাদের বঙ্গ সাহিত্য পত্রিকার শনিবারের ডাকবাক্সের শনিবারের চিঠির ডাকবাক্সকে খুলছি। ঠিক আমরা যেভাবে চিঠিগুলো পাবো পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী সেভাবেই পড়ব। কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না, কি বিরক্ত লাগে না কমেন্ট গুলো না এলে, কোনো কমেন্টই আসছে না। আচ্ছা, হ্যাঁ, মঞ্জুলা আচার্য, রূপশ্রী, সমীরণ, দেবাশিস বাবু, আর কাউকে দেখতে পাচ্ছি না। রূপশ্রী বলেছ একবার এলো আবার চলে গেল, হ্যাঁ শোনা যাচ্ছে, ওকে থ্যাংক ইউ। প্রথমেই যাব উপস্থিতি অনুযায়ী এবং পত্রের বক্স অনুযায়ী আমাদের প্রিয় দেবাশিস হালদারের পত্রে। মনের কথা, প্রাণের কথা, হৃদয়ের অনুভূতির ছোঁয়া দিয়ে যেভাবে প্রকাশ করা যায় সেটা একমাত্র আমাদের চিঠির অঙ্গন। চিঠি আর কলম ছাড়া সেটা সম্ভব নয়। তাই আমরা চেষ্টা করব আগামীতে আমাদের এই চিঠি, আমাদের এই বঙ্গ সাহিত্যের ডাকবাক্স প্রতি ঘরে যেন পৌঁছে যায়, যেন মন খুলে
প্রত্যেকে তাদের কথা অন্তত কোথাও একটা লিখে পাঠাতে পারে। সকলের কলম চেষ্টা করলে অবশ্যই জয়ী হব আমরা। ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে, শুভ সন্ধ্যা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। কিন্তু যথারীতি এই মোবাইলটা তো গেছে, কোনো কমেন্ট আসছে না। বললাম তাও আসছে না। আচ্ছা ঠিক আছে, চলো সেই অন্ধের কিবা দিন কিবা রাতের মতো অনুষ্ঠান চলবে। আচ্ছা, আশা করি দেবাশিস বাবু এখন একটু ভালো আছেন। সকলেই আমাদের বয়স হচ্ছে, তাই শরীর কারোর খারাপ হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমাদের মনের মধ্যে চিন্তার রেখাপাত পড়ে যায়। তাই সেই কর্নার থেকে আশা রাখছি এখন একটু চোখ বা শরীর বা মন সুস্থর দিকে পড়ছি। আমাদের প্রিয় সাহিত্যিক বন্ধু দেবাশিস হালদার, সম্মানীয় দেবাশিস হালদার মহাশয়ের একটি মূল্যবান পত্র। এমনি এখন চিঠি দুষ্প্রাপ্য, তার মধ্যে আমাদের এই যে কলম, আমাদের এই যে কলমের পথ চলা, আমাদের এই ৬০-এর উপরে বয়সে পৌঁছে আমাদের বান্ধবীরা লিখছে, আমাদের বন্ধুরা লিখছে, কম বয়সীরা লিখছে। এ যেন একটা দুষ্প্রাপ্য বিষয়। এটা ভবিষ্যতের মণিকোঠায় সমৃদ্ধ হয়ে থাকবে সংগ্রহশালার মতো। লিখছেন আমাকে, প্রিয় পত্রবান্ধবী দি ভাই, আজকের পত্র লেখার বিষয় নির্বাচনে বেশ মুনশিয়ানা আছে, স্বীকার করতেই হবে। মাঝের বিরতি বেশ ফলদায়ক, বুঝতে পারছি। আসলে এখানে একটু উত্তরটা দিয়ে দিই। গত সপ্তাহে মায়ের খুব শরীর খারাপ, পেট শো হয়ে গেছে। সেই ছবিগুলো পাঠালে না আপনারা মানে চমকে যাবেন। মন এত খারাপ ছিল, সেখান থেকে আমি এখনো বেরোতে পারিনি। সেই কত ডাক্তারের হাতে পায়ে ধরে তাকে বাড়িতে নিয়ে গেছি। ছেলের বন্ধুরা বলে গেছে যদিও, তাও ট্রিটমেন্ট চলছে। জানি না কি হবে, এত কষ্ট পাচ্ছে। মনটা ঠিক মনে ছিল না, ওই জন্য আর পোস্ট করিনি। তারপরে মনে হলো কিছু তো ছুঁয়ে থাক লেখার সাথে মন, তাই হঠাৎই নির্বাচন করলাম। সকলের ভালো লাগার জন্য ধন্যবাদ। যাক, পত্রে প্রবেশ করি। এতদিনের ডাকের লাল বাক্স হারিয়েও তার আবেশ পরশকে যে হারিয়ে যেতে দিচ্ছে না আমাদের প্রিয় পত্রিকা বঙ্গ সাহিত্য ও এই পর্ব পরিচালনার সাথে যারা যুক্ত, তাদের সবাইকে আমার অন্তরে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। সত্যি বলতে কি, এখন তো পত্র লেখা তো উঠেই গেছে, মানে বিষয়ের আঙ্গিকে হারিয়ে গেছে। তাকে ধরে রাখতে এই আসরে মান্যবর কবি বন্ধু ও সাহিত্যিকদের পত্র পড়ে শুনে যে আনন্দ পায়, তা বলে বোঝানো যাবে না। তাই সে পথে আর এগোবো না। শনিবারের এই ডাকবাক্স আমি তো এই পত্রিকার পাতায় প্রতি শনিবার দেখতে চাই। খুব সুন্দর চাহিদা। এই সামান্য চাহিদাটুকু রাখতে না পারাটা আমার যে কি ব্যর্থতা। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। লেখা শেষ করব ডক্টর এপিজে আব্দুল কালামের একটি উক্তি দিয়ে, যা গতকাল আমার ২ ছেলে মিলে একটি সুন্দর ফটো ফ্রেমে ওনার ছবি সহ ইংরেজিতে লেখা এই উক্তিটিকে শিক্ষক দিবসের উপহার হিসেবে দিয়েছে। আমার কাছে শ্রেষ্ঠ উপহার। কালামের উক্তি সত্যি। উক্তিটি পড়ছি। Your
Best teachers is our last mistake. Dr. Kalam. Your best teacher is your last mistake. Dr. Kalam. খড়গপুর ইতি দেবাশিস হালদার। অসাধারণ, অসাধারণ। দেবাশিস বাবু এইভাবে লেখায় থাকবেন, আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমস্ত মন দিয়ে, শুভ কামনা দিয়ে আপনার সুস্থতা কামনা করে দূর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন, ভালো লাগা পাঠিয়ে দিলাম। ধন্যবাদ সাহিত্যিক বন্ধু দেবাশিস হালদারকে। এবার আমি মঞ্জুলা আচার্য, মঞ্জুলা আছে, কিরকম লাগে কিচ্ছু দেখতে পাচ্ছি না, অন্ধের কি বা দিন কি বা রাত হয়ে গেল। চেষ্টা করিনি, চেষ্টা চালিয়ে যাচ্ছি যদি আনতে পারি। নেটটা খুবই দুর্বল। সম্ভব হচ্ছে না। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী পত্রে। কি হচ্ছে, অনেক চেষ্টা করলাম, মোবাইলটাই আসছে না। আচ্ছা, পত্রটি লিখেছেন আমাদের সাহিত্যিক বন্ধু মঞ্জুলা আচার্য। বঙ্গ সাহিত্যের প্রতিটি সদস্যকে উপলক্ষ করে লিখছেন উনি। প্রিয় বঙ্গ পত্রিকার সুধীজন বৃন্দ, সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছে। শারদীয়া দুর্গোৎসব আগমনী সুর সবার মনে খুশির হাওয়া বইয়ে দিয়েছে, তবু হারিয়ে যাওয়া অনেক কিছু তার পরশে আমাদের আবিষ্ট করে রাখে। যেমন বলি, হারিয়ে যাওয়া চিঠির কথা। চিঠির মতো আর কোনো মনের আবেগ প্রকাশ করা যেতে পারে বলুন? আর কোথায়? হৃদয়ের ভাষায় লেখা চিঠি পড়ার আনন্দ আজকালের সাজানো বার্তায় কি পাওয়া যায়? আজও হয়তো আমরা অনেকেই মনের ছাপ ছেড়ে যাওয়া আপনজনের চিঠিগুলো সযত্নে আগলে রেখেছি। হয়তো অনেকেই আমাদের থেকে অনেক দূরে, তারাদের দেশে চলে গেছেন। তবুও যখন সজল চোখে তাদের লেখা সেই পুরনো চিঠিগুলি পড়তে যাই, তখন সেই চেনা মুখগুলি স্মৃতির জানলায় মধুর আবেশে যেন আমাদেরকে জড়িয়ে ধরে। তাই তো চিঠির সেই মাধুর্য আমাদের বঙ্গ সাহিত্য পত্রিকা ভুলতে পারেনি। বঙ্গের ডাকবাক্সের মাধ্যমে
চিঠির পরশ পাওয়ার সুযোগ করে দিয়েছে আমাদের সবাই। তাই সবাইকে আমার হৃদয়জ ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই রেখা টানছি। আজকের মতো এখানে রেখা টানছি। আপনাদের কলম সাথী মঞ্জুলা, মহারাষ্ট্রের ঠানে থেকে লিখছেন বন্ধু। অসাধারণ বন্ধু। সেই সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবকাশী ভেবে দেখো মনে একদিন শতবর্ষ আগে। সত্যি তাই বন্ধু, সেই দূর থেকে তার কল্পনার মনে চিঠির অঙ্গনে তার বার্তা আমাদেরকে ছড়িয়ে দিয়েছেন একরাশ পুষ্প ছড়ানোর মতো শারদীয়া প্রভাতের আগে। ধন্যবাদ সাহিত্যিক বন্ধুকে। আমি আর একবার চেষ্টা করে দেখি মোবাইলটা একটু চেঞ্জ করে। এটা তো দেখি আসছে কিনা। কি হলো, কমেন্ট না আসলে ঠিক আছে, comment না আসলে ঠিক আছে। হ্যাঁ, একদমই চেষ্টা করেছি, একটু ফলপ্রসূ হয়েছি মনে হচ্ছে। সমস্ত গয়নাগাটি নিয়ে বসা। হ্যাঁ ঠিক আছে। রূপশ্রী লিখেছে দেবাশিস বাবুর চিঠি উদ্ধৃতি খুব ভালো লাগে। একদম উদ্ধৃতিটি তো মানে অসামান্য। স্বপন মন্ডল, আপনার সুন্দর পাঠ শোনার জন্য হ্যাঁ একদম সাথে থাকলে অনুষ্ঠানটা জমজমাট হয়। সুন্দর পাঠ, খুব ভালো লাগছে। মঞ্জুলা লিখেছে দেবাশীর অনবদ্য পাঠের কথা লিখতে ভুলে যাওয়ায় দুঃখিত। পত্রপাঠ এই আসরের আসল চাবিকাঠি। সুন্দর চিঠি মঞ্জুলিদির, তোমার পাঠে আরো সুন্দর। ধন্যবাদ রূপশ্রী, সাথে থাকো। আচ্ছা, এবার চলে যাব এবার একটু ওলট পালট হয়ে যাবে মনে হচ্ছে। এই মোবাইলটা কিছুতেই কাজ করছে না কেন। আমি এটা সাহস করতে একটু অনুষ্ঠানের মাঝখানে একটু অঙ্গহানি হচ্ছে। আমি একটু হারিয়ে ফেলেছি কিছুগুলো। নেট এত গোল গোল করে ঘুরে গেলে কি আর পাওয়া যায়? পাওয়া যাচ্ছে না এই মোবাইলটি। বাজে। হুম, এটাই রাইট। হুম, আচ্ছা, এবার চলে যাব অল কমেন্টস। কমেন্ট আগে পরে হয়ে যাচ্ছে, এখানে আবার আগে পরে হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটু আগে পরে হচ্ছে। আহ, সবার চিঠি আসছে না। এটাতে হবে না, ওটা দিয়ে পড়তে হবে। নেটের গন্ডগোলে ওখানে আসছে না কমেন্ট গুলো।
না, না করছি। না, একদম নিয়ম অনুযায়ী করব। যারটা পেলাম তারটা না। নিয়মের বাইরে যাব না। সবে টিচার্স ডে গেছে। ওটা একটু আগে পরে হয়ে যাচ্ছে। এখান থেকেই করব। আচ্ছা, মঞ্জুলার পরে লিখছেন হেমন্ত মন্ডল। কিন্তু উনি নেই। তাই কাটা থাকছে। আসলে উনার তো দোকান। উনি এই সময় ভীষণ ব্যস্ত। আচ্ছা, এরপরে চলে যাব কল্পনা। নেই। কল্পনা ব্যানার্জি। ৫ নাম্বারে আশিস, সব অ্যাবসেন্ট। আশিসও নেই। আশিস আছে? না, নেই। অর্ঘ্য মজুমদার বাবু এসছেন। শুভ সন্ধ্যা। স্বপন মন্ডল। স্বপনকে তো দেখতে পাচ্ছি না। স্বপন কি আছে? আচ্ছা, তাহলে আমি, হ্যাঁ, একটু আগে দেখছিলাম ও লিখছে। তাহলে এবার স্বপন মন্ডলের চিঠিটা পড়ছি। এবার পড়ছি সাহিত্যিক বন্ধু সম্মানীয় স্বপন মন্ডলের পত্রখানি। আচ্ছা, স্নেহের অতীশ। দুর্গ দুর্গাপূজা সমাগত। তুমি রয়েছ সুদূর ইটালির তুরিনে। জানি তুমি এখন পরীক্ষার চাপে রয়েছ, তাই বঙ্গের পূজার আনন্দ থেকে বঞ্চিত থাকতে হবে। এই উন্মাদনা অস্ফুটে তোমার হৃদয় জুড়ে থাকবেই। কিন্তু প্রত্যক্ষ করি উপস্থিতি রবে অলক্ষ্মী বিষাদের ভারে। জগতের নিয়ম বাবা এটাই, যে বস্তু বা যাকে মন প্রাণ দিয়ে চাওয়া তা থাকে অধরায়। এরই পরিপ্রেক্ষিতে আমার বাস্তব জীবনের অনেকাংশই সাচুজ্য রয়েছে। তারই অবতারণা করতে আজকের এই পত্র। জানো তো আমার জন্ম গ্রামে। হায়ার সেকেন্ডারি পর্যন্ত গ্রামের আকাশ বাতাস, খাল বিল নদী নালা, আম জাম কাঁঠাল বট অশ্বত্থ আর ঝিঝলের শ্যামবনানীর সঙ্গে কত অচ্ছেদ্য নারীর সম্পর্ক। তারপর স্নাতকোত্তর পড়াশোনা শান্তিনিকেতনে। এরপর শিক্ষকতা কলকাতায়। ফলত আমার জনম দুঃখিনী গ্রাম ও মায়ের সাহচর্য থেকে বঞ্চিত আমি। সারাদিন অক্লান্ত পরিশ্রমের মাঝে হঠাৎ করে দুরন্ত গতির মন ছুটে চলে গ্রামের ওই আদি দিগন্ত বিস্তৃত সবুজ ধানের ক্ষেতের দোলায়। আমার মন দুলতে থাকে। আবার কখনো মাঠের রাখাল ও চাষি ভাইদের সঙ্গে গোল হয়ে বসে পোড়া পোড়া পাকা ছোলার ডাল ধানের মুড়োর আগুনে পোড়ানো খাওয়া, সারা দুপুর ধরে খালের জলে মাছ ধরা, গাজনের উৎসবে মেতে ওঠা, বর্ষার জলে আড়া পেতে মাছ ধরা, আখের ক্ষেতে আখ ভেঙে তার রসের তুলনা কি নাস্বাদ। আমার হৃদয় মন জুড়ে থাকে প্রায় সতত। ওই সজল নয়না স্নেহশীলা মাকে হারিয়েছি কর্মসূত্রে। কিন্তু অলক্ষ্মী আমার মন মাধুরীতে তাকে তাকে ছুঁয়ে দুধের স্বাদ ভুলেই মেটাতে হয়। এটাই জীবন বাবা। এই করেই কর্মজীবন প্রায় ৫০ বছর কাটিয়ে দিলাম। জানি না কবে ওই মায়ের কোলে শান্তির ঠাঁই পাবো। আজ আর নয়। আমার এই পত্র তোমাকে বিদেশে থাকার শক্তি যোগাবে বাবা। আশা করি ভালো আছো, ভালো থেকো। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা রইল।
ইতি তোমার মেসোমশাই। অসাধারণ পত্রখানি, অসাধারণ লিখেছে। কমেন্ট গুলো ওটাতে আসছে না, ধরুন একটা এই ফোনটা কিছুই আসছে না। কেন কমেন্ট গুলো আসে না? বাজে অবস্থা হয়ে যায় নেটে। আচ্ছা, এবার চলে যায় রূপশ্রী। বন্ধু তুমি কোথায়? চোখ দুটি ছুটে যায় দেখিতে এই আনত মুখখানি। যত টানো তত পিছে পিছে আমি যাই অভিমানী। আচ্ছা, রূপশ্রীর পত্র পড়ছি। বেলেঘাটা, কলকাতা বেলেঘাটা, রূপশ্রী সেনগুপ্ত লিখছেন বঙ্গের ডাকবাক্সের সকল বন্ধুকে লক্ষ্য করে। অ্যাড্রেসিং রয়েছে বঙ্গের বন্ধুদের। এসো, আজ তোমাদের একটা সাধারণ মেয়ের গল্প বলি। রোমান্টিক গল্প আছে, শোনো সবাই মন দিয়ে। আচ্ছা, মেয়েটি ছিল অত্যন্ত সাধারণ, তবে তার কবিতা লিখতে ভালো লাগতো। সে শব্দ খুঁজতো আকাশ, বাতাস, নদীর কাছে। হঠাৎই একদিন কারোর কাছে সে শুনল অমৃত শব্দ। তার সদ্য কিশোরী হৃদয় আকুল হলো। সেই মিঠে রোদের শীতের দুপুরে আশ্রমের পেছনে সেই সরু বারান্দায় দাঁড়িয়ে সে প্রথম শুনেছিল তাকে কারো ভালো লাগে। একটা অদ্ভুত অনুভূতি, একটা অচেনা আনন্দের শিহরণ তার শরীর মন ছড়িয়ে পড়েছিল। কিন্তু কিন্তু তারপর না, শেষ পর্যন্ত মধুর পরিণতি হলো না, হয়নি। বছর দুয়েক পরে মেয়েটি তার প্রথম প্রেমিকের অবহেলা টের পায়। তবুও দিন কাটতে থাকে, কিন্তু বিধাতার মনে ছিল অন্যরকম খেলা। তাই ওই সময় মেয়েটির জীবনে এলো দ্বিতীয় প্রেম। সে এলো ঝড়ের মতো, উড়িয়ে দিল পুরনো সব কিছু স্মৃতি। তার প্রথম প্রেমিকের উদাসীনতা বাড়তে লাগলো। বেশ কয়েক বছর পরে মেয়েটি দ্বিতীয় প্রেমিকের সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হলো। তার আগেই অবশ্য প্রথমজন বাবা মায়ের পছন্দের মেয়েটিকে বিয়ে করে ফেলেছে। যাই হোক, সেই সাধারণ মেয়েটি তার স্বামী, সন্তান নিয়ে সুখে দুঃখে ভালোই দিন কাটাচ্ছিল। মনে পারত এক ছাদের তলায় থাকতে না পারলেও এক আকাশের তলায় তো আছে। অসাধারণ লিখেছ রূপশ্রী। প্রেমের জগতে যে একটা বিশাল একটা পরিব্যক্তির অনুভূতি তুমি লিখে ফেলেছ, যে তুমি জানো না তোমার কলম কিসের সন্ধান দিয়েছে এই শব্দগুলোর মধ্যে। অসাধারণ সত্যি। যে প্রেম ছেড়ে গেছে সে তো বন্ধ রয়েছে ঘড়া জলের মতো। সেই ঘড়ার জল তো ঢালবে আর পান করবে, কিন্তু আকাশ একটা ঝর্ণার জল, তার তলে তার অনুভূতি নিয়েই তুমি জেগে আছো। কিন্তু বছর দুয়েক আগে এক বান্ধবীর মাধ্যমে সে জানতে পারে তার প্রথম প্রেমিক এক আকাশের নিচে থেকে হঠাৎ করে ওই আকাশের ঠিকানায় চলে গেছে। মেয়েটির আবেগী হৃদয়, পুরনো স্মৃতিগুলো জেগে উঠল। সে যে দ্বিতীয়বার হারালো তার প্রথম প্রেমের মানুষটিকে, তার প্রথম ভালোবাসাকে।
তারপরে একদিন তার হারিয়ে যাওয়া কলম, ফেলে রাখা কবিতার খাতা নিয়ে বসলো সে লিখতে। বহুদিন পরে একটা কবিতা, একটা চিঠি লিখলো তাকে আকাশের ঠিকানায়। আজও প্রতি মুহূর্তে মনে হয় সে যেন ছুঁয়ে আছে তার হৃদয়। তার ছোঁয়া নিয়ে মেয়েটি তার দিন যাপনের ছন্দ খুঁজে নেয়। সব অভিমান ভুলে মেয়েটির প্রতীক্ষা এখন অনন্ত লোকে, যেন তাদের একবার দেখা হয়। তোমরাও সেই সাধারণ মেয়েটির জন্য, সেই কাঙ্ক্ষিত মিলনের জন্য, সেই কাঙ্ক্ষিত মিলনের জন্য প্রার্থনা করো। আর একটা কথা ধরে নাও, এই চিঠির সব চরিত্র কাল্পনিক। তোমাদের মনে অনেক ভালোবাসা জানিয়ে পাঠিয়ে দিলাম আমার ভালোবাসা। শেষ করছি কলম সাথী তোমাদের রূপশ্রী। কল্পনায় আছে বলে তো মানুষ বেঁচে আছে। বাস্তবের জন্মভূমি থেকে কল্পনার জগতে আমাদের কল্পনা প্রবণ মন হামাগুড়ি দিয়ে রসদ সংগ্রহ করে। কলম তার প্রকাশ করে হৃদয়ের অলি গলি ধরে ঘুরে ফেরে আমাদের ভালোবাসা, আমাদের ব্যর্থতা, আমাদের সফলতা, আমাদের অনুভূতিরা। যা কিছু মনের গোপনে, তাই তো কল্পনার বৈঠকে বেরিয়ে আসে কলম। ভালোবাসা কিছু তো একটা হৃদয় ছুঁয়ে আছে। কখনো কোনো গোপন ক্ষণে হয়তোবা কোনো এক মুহূর্তের জন্য মন বাঁধা পড়েছিল। সেই অনুভূতির অবতারণা কল্পনার আকাশে পাখা মেলেছে আজ। অসংখ্য ধন্যবাদ দিয়ে ছোট করব না, অসাধারণ একটা পত্র লিখেছো বান্ধবী। অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। সত্যি হৃদয় ছুঁয়ে থাকে আমাদের কিছু না পাওয়া, কিছু পাওয়া, কিছু ভুলে যাওয়া, কিছু দূরে যাওয়া অনুভূতিরা, যা তোমার কল্পনার জগতে তোমার হৃদয়ে কড়া নেড়ে। ধন্যবাদ সাহিত্যিক বন্ধু রূপশ্রীকে। অসাধারণ একটি পত্র পড়লাম, সত্যিই তাই। কল্পনা ছাড়া আমরা বাঁচতে পারবো না, সাহিত্যিকরা তো মোটেই পারবো না। আমাদের কলম কল্পনার মন নিয়ে আমরা বেঁচে আছি। কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমার ভালো লাগছে না। একটা কমেন্ট আসছে না তো তাদের মাথা। এবার চলে যাব লাস্টে, না সব চিঠি পড়া হয়ে গেলে সবার কমেন্টের উত্তর দেবো। হ্যাঁ, আচ্ছা। সমীরণ মজুমদার, উনি শুরু থেকে আমাদের সাথে আছেন। ধন্যবাদ সাহিত্যিক বন্ধুকে। কবিতা এসছো, খুব ভালো লাগছে। শম্পা আছো, কবিতা আছো, ভীষণ ভালো লাগছে। কাজলদা আছেন, ভালো লাগছে। অর্ঘবাবু আছেন। সমীরণ বাবু লিখছেন, হ্যাঁ আচ্ছা, আমাকে লিখেছেন সদা হাস্যময়ী সোনালী দিদি ভাই। দি ভাই যেন একদম মনের কাছের ডাক, খুব ভালো লাগলো। তোমার দেওয়া বঙ্গের ডাকবাক্সে স্পর্শকাতর বিষয়গুলো সবার মতো আমার মনকে মুক্ত খোঁজার মতো ডুবুরি মনটা নিয়ে অতীতের ভাবসাগরে ডুবিয়ে দিয়েছে। তাই অতলে নেমে মুক্তর অবলোকন আমার স্মৃতিপটে অমৃত মন্থনের আকণ্ঠ স্বাদ আস্বাদনের অনুভূতি এনে দেয়। আমি সাময়িক হারিয়ে ফেলি আপন সত্তাকে। আজকের বিষয়টি আমার ফেলে আসা ছেলেবেলার অকস্মাৎ ছোট্ট সমীরণকে
মানুষ লোকে যেন দেখতে পেল। এক একটা স্মৃতিকণা যেন স্বপ্নের আচ্ছাদনে সাবানের বুঁদ হয়ে চোখের সামনে কি মনোরম দৃষ্টি নন্দন অনুভূতি নিয়ে এসে দাঁড়ায়। চোখের সামনে এসে দাঁড়ায়, অথচ হেঁটে যখন ছড়িয়ে পড়ে একটা অব্যক্ত ব্যথা বুকের ভেতর কনকন করে ওঠে। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব চলেই এলো। ছোটবেলার আমাদের মন্দিরের দালানে দুর্গা প্রতিমা তৈরি হতো। তখন আমি অবাক চোখে কাঠামো বাঁধা থেকে প্রতিমার চোখ আঁকা দাঁড়িয়ে দেখতাম। তারপর সাজের ঘরে মাকে কি সুন্দর দেখতে লাগতো। এসব পড়াই ফাঁকি দিয়ে নয় কিন্তু, আসলে এই আগ্রহটাই আমাকে পরবর্তীকালে নিজে প্রতিমা তৈরি করতে শিখিয়েছিল। আমি প্রথমে দক্ষাকালী, পরে সবাইকে অবাক করে দিয়েছিলাম। সাদা কাগজে ডিজাইন কেটে তাতে পেনের ছোঁয়ায় প্রতিমার গহনার সাজ করেছিলাম। বার্নিশ দিয়ে কালো ভূষকালির উপর রং করে যেন চমকাচ্ছে মা কালী। পুরোহিত বলেছিলেন কালী ঠাকুর পুজোয় অনেক নিয়ম মানতে হয়, তাই পালন করায় কালী ঠাকুর ছেড়ে বাড়ির সরস্বতী ঠাকুর তৈরি করে পুজো শুরু করি প্রতি বছর। এখন আর একটানা বসে প্রতিমা বানাতে দেয় না পরিবারের সকলে। এখন দেখি আর ভাবি, সেই কোহিনূর মনের ঝলকানো স্মৃতির দ্রুতি, সেই কোহিনূর মনের ঝলকানো স্মৃতির দ্যুতি। অনেক কথায় মন গড়া লেখা নিয়ে গল্প লেখা যায়, কিন্তু নিজের আত্মার উপলব্ধির ছেলেবেলার কথা হারিয়েও তা মনকে ছুঁয়ে থাকে। ভালো থাকবেন দিদি ভাই। সপরিবারে আগমনের সুরে ভেসে উপভোগ করবেন মায়ের আরাধনার 4 দিনের উৎসব। ইতি সমীরণ মজুমদার, ইছাপুর, নবাবগঞ্জ। অসাধারণ প্রতিভা, তাই না? ছোটবেলা থেকে এই যে দেখে মায়ের মূর্তি তৈরি করা, প্রতিভা না থাকলে হয় না। কিছু কিছু জিনিস অভ্যাস করে হয়তো পরিপক্কতা আনা যায়, কিন্তু ভেতরে প্রতিভা না থাকলে তার জাগরণ ঘটে না, বিচ্ছুরণ হয় না, দ্রুতির সন্ধান পাওয়া যায়। অভ্যাসে হয়তো চকচকে করা যায়, কিন্তু ভেতরে কিছু থাকে না। অসাধারণ চিঠিটি পড়লাম, খুব সুন্দর লাগলো। দারুণভাবে মনকে ছোটবেলা ছুঁয়ে আছে। আজকের এই বড়বেলার দিগন্তে বসেও সে যেন মনের দিগন্ত ছুঁয়ে রেখেছে তার দ্যুতি, তার আলোকোজ্জ্বল স্মৃতিমালায়। ধন্যবাদ সাহিত্যিক বন্ধু। এবার চলে যাব, আরে কেউ তো নেই, সবাই পালিয়েছে, মাত্র 4 জন। কে কে আছো? 4 জনের মধ্যে আমি একজন, দেবাশিস বাবু, অর্ঘ্য মজুমদার বাবু, সমীরণ বাবু। বাকিরা সব পালিয়েছে, অনুষ্ঠান বন্ধ করে দেওয়া উচিত। আচ্ছা, রানসু দাসের চিঠিটা পড়ি। প্রিয় জিতু, রোমান্টিক পত্র হবে আশা করছি। তোমাকে লিখতে বসে মনে হচ্ছে যেন অদ্ভুত শূন্যতার ভেতরে ভেসে আছি, হারিয়েও যেন তুমি আমার চারপাশে ছড়িয়ে আছো। বাতাসের মতো আলোয় ভিজে আকাশের মতো উঠছো, আলোয় বাতাসের মতো আলোয় ভেজা আকাশের মতো। আজকের চিঠির নাম আমি দিয়েছি হারিয়ে তাকে ছুঁয়ে থাকা। কারণ তুমি দূরে থাকলেও তোমার স্পর্শ আমায় প্রতিদিনের শ্বাসে মিশে থাকে। জানো, মাঝে মাঝে মনে হয় তোমার হাতটা ধরে হেঁটে যাচ্ছি। আহা, কি মনের অনুভূতি গো!
শরতের সাদা কাশবনের ভেতর দিয়ে, অথচ বাস্তবে তুমি নেই পাশে, আমারও এরম মনে হয়। তবু বাতাস যখন চুল এলিয়ে দেয়, তখন মনে হয় তুমি আঙুল দিয়ে আলতো করে ছুঁয়ে দিলে। কি অসাধারণ লেখা! কি, এ কি হারানো, নাকি এই আসলে সবচেয়ে বড় পাওনা? তুমি আমাকে শিখিয়েছ ভালোবাসা শুধু কাছে থাকতে নয়, দূরত্বের মাঝেও টিকে থাকে। চোখের দেখা না পেলেও মনের ভেতরে সে দীপ জ্বেলে যায়। দীপ্তি জ্বলে তার, সেই সত্যিকার ভালোবাসা। তাই তো তোমার চিঠি পড়লে মনে হয় তুমি একদম পাশটিতে বসে কথা বলছো। জীবন কত অদ্ভুত, কখনো কাছে টেনে নেয়, কখনো দূরে সরিয়ে দেয়। কিন্তু আমি জানি জিতু, তোমাকে আমি কোনোদিন হারাবো না। কারণ তুমি আমার হৃদয়ের সবচেয়ে নিভৃত কোণে বসবাস করো, যেখানে হারানো কোনো নিয়ম নেই। আজ এই চিঠি লিখতে লিখতে চোখ ভিজে যায়, হাসিও পায়। কারণ আমি জানি তুমি আমাকে মনের ভেতর থেকে ছুঁয়ে আছো, যেমন ভোরের শেষের ছুঁয়ে থাকে ঘাসকে। অসাধারণ লিখলেন বন্ধু, অসাধারণ একটা উপমা, ভীষণ ভালো। যেমন চাঁদের আলো ছুঁয়ে থাকে নদীকে, যদি কোনোদিন সত্যি হারিয়ে যাও, তবু বিশ্বাস রেখো আমি তোমাকে খুঁজে পাবো। প্রতিটি হাওয়ায়, প্রতিটি তারায়, প্রতিটি কবিতার ভাঁজে আমি তোমাকে খুঁজে পাবো, হাওয়ায়, তারায়, আর প্রতি কবিতার ভাঁজে। চিরদিনই তোমার সেই মোনালিসা। বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে লিখছেন। অসাধারণ পত্র, অসাধারণ উপমা, অসাধারণ। আচ্ছা, এবার চলে যাব তমালির পত্রে যাব। তমালি এসেছে রাইট টাইমে। বন্ধু তমালির পত্রে, বান্ধবী প্রিয় আমার সোনালি, আজ পত্র লিখব এক অসাধারণ বিষয়ে। হারিয়েও তাকে ছুঁয়ে থাকে মন। মনে পড়ে বিয়ের পর প্রিয়র প্রথম পত্র, যখন নতুন বধূ হাতে পেল নীল ঘামে ভালোবাসার সুবাসে ভরা, শিউলির ঘ্রাণে মাখা সোহাগের কথা বলি, আদরের রূপকথা। চন্দ্রালোকের জ্যোৎস্নার অপরূপ আলোয় পড়ে মুখখানি যে শরমে লজ্জায় নবারুণের রক্তিম আলোয় সিঁদুর গোলাপ হলো, সেই অনুভূতি আজকের প্রজন্ম পাবে কোথায়? তারা তো আজ মুঠোফোনের মায়াজালে বন্দী। এই অনবদ্য পত্রকাব্য যা ভালোবাসার গানে ছন্দে ছন্দে দোলে, হৃদয়ে এক অতুলনীয় স্পন্দনে স্পন্দিত হয়, আজ হারিয়ে গেলেও সে অনিন্দ সুন্দর ভালোবাসার অনুভূতি উপহার কি হারিয়ে যায় হৃদয় থেকে? বলো ওগো আমার ভালোবাসার বান্ধবী, বলো বঙ্গের সম্পাদিকা, আদরের বোন রঙ্গনা, বলো আমার বঙ্গের প্রিয় কাব্যসাথী বন্ধুরা, এ পত্রকাব্য হারায় না, ভোলে না কেউ। এই অসামান্য পত্র প্রত্যেকের হৃদয় ছুঁয়ে থাকবে। শ্রাবণের অঝোর ধারাপাতে নিধাক মধ্যাহ্নে, নিদ্রাহীন রাতের মণিকোঠার দ্বারে এসে, সাত সাগরের তরঙ্গে প্রত্যেকের হৃদয় কমলে প্রস্ফুটিত হয়ে জীবনের শেষ বেলায় অনুপম উপহার নিয়ে আসে
ভালোবাসার তাজমহলে সৃষ্ট পত্র কাব্য জীবনের সুখ দুঃখ বিরহ বেদনা জ্বালা যন্ত্রণার উপরে শান্তির প্রলেপ দেয়, শান্তির প্রলেপ দেয়, ছুঁয়ে থাকে সমস্ত মন প্রাণ জীবন। আগামীর প্রজন্মের কাছে একান্ত অনুরোধ, হৃদয়ের এই অনুভূতি থেকে তোমরা বঞ্চিত হয়েও না। আজকে ব্যস্ততার মাঝে কর্মের মাঝে মোবাইল অবশ্যই থাকবে, কিন্তু এই ভালোবাসার পত্র হারিয়ে যেতে দিও না, ছুঁয়ে থেকো। এই পত্রকাব্য এক ইতিহাস, একে ছুঁয়ে থেকো। বিশ্বকবির পত্রকাব্য অসামান্য সৃষ্টি, অনুভূতির গুণনে ছন্দে কথায় তা তুলনা কি। অনুভূতির গুণনে ছন্দে কথায় শব্দকাব্যে তা তুলনা কি। সবাইকে আকাশ সম ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করলাম। প্রিয় সখী, ইতি তমালি সেনগুপ্ত, কলকাতা বালিগঞ্জ থেকে লিখছি। অসাধারণ লিখেছো বন্ধু, অসাধারণ। তোমার এই যে আহ্বান আগামী প্রজন্মকে, সত্যি সার্থক হোক এই আহ্বান, আমরা সবাই সাথে আছি। এই আস্বাদন তাদের হৃদয়কে উতাল পাতাল করে তুলুক, তাদের জীবনকে সুন্দর করে তুলুক। শুধু মোবাইলের আলোতে পড়ে থাকলে হবে না, কলমের সাথেও ওদের পরিচয় হবে। সাহিত্য জীবনকে বাঁচিয়ে রাখে। সাহিত্যের মতো বন্ধু কেউ হয় না, আর এই বন্ধুত্ব হাত ছেড়ে পালাবে না, বেইমানি করবে না। দিগন্ত জুড়ে তার পাখা মেলে তোমাকে সুবাস ছড়া। ধন্যবাদ সাহিত্যিক বন্ধু সম্মানীয় কামালি সেনগুপ্তাকে, অসাধারণ একটি পত্র পাঠ করলাম। এবার চলে যাব। কেউই নেই দেখো, কেন নেই? আচ্ছা, ওদিকে হেমন্ত বাবু পত্রটা পড়ানি, সঞ্জীব আজকে পত্র লেখেনি, অর্ঘ্যবাবু লেখেনি। এদেরকে না পেনাল্টি দিতে হবে, কেন লেখেনি। আচ্ছা, শুভেন্দু চৌধুরীর পত্র পড়ি, তারপরে হেমন্ত বাবুর পত্রটা পড়লে অনুষ্ঠান শেষের দিকে আর বেশি সময় নেব না। ওম নম শিবায়। সাহিত্যিক বন্ধু শুভেন্দু চৌধুরী লিখছেন, ও দিদি ভাই বন্ধু সবাই কেমন আছো? ভালো তো বেশ। আমার উনি দিবস গুনি অনেক আগেই নিরুদ্দেশ। তোমরা জানি এই কাহিনী শুনবে বলে ব্যস্ত মন, বেশ তাহলে যাচ্ছি চলে আমার খুবই আপনজন। ছন্দের মধ্যে দিয়ে পত্র কাব্য রচনা করেছেন উনি, অসাধারণ সৃষ্টি। দেখি আস্তে আস্তে আলো সরিয়ে, অন্ধকার সরিয়ে আলোর দিকে যাই আমরা। আমার সাথে রোজ প্রভাতে করত খেলা উল্লাসে, আমার মাসি বনগাবাসী ঘরটা তখন, আমার মাসি বনগাবাসী ঘরটা তখন তার পাশে। সময় করে গল্প করে, সুযোগ পেলেই বকর বক। আমার ফুলে চক্ষু ফুলে বোঝাই আমি আহম্মক। ভূতের তারা দেয় না সাড়া, বোঝাই ভূতের সঙ্গে ভাব। চোখ দেখালে নয়ন জলে কান্না করে, এই তার স্বভাব। মনে আছে পাড়ার কাছে বসলো মেলা ফাগুন মাস, আমায় নিয়ে মেলায় গিয়ে দুষ্টুমি যার বদ অভ্যাস। দিলাম কিনে অনেক চিনে খেলনা বেলুন কাগজ ফুল, মনের সুখে ঊর্ধ্ব মুখে নাচলো খানিক উড়ল চুল। সুন্দর লিখেছেন বন্ধু। আমায় যাবে যেতেই হবে সেখান থেকে দুর্গাপুর, গলায় ধরে আদর করে বলল সে তো অনেক দূর। তখন থেকে কথার ফাঁকে বোঝাই এ তো কয়েকদিন, তোমার পাশে আর কে আসে আদর দিল অন্তহীন, আদর দিল অন্তহীন। কদিন বাদে হৃদয় কাঁদে, জ্বর হলো তার 104, দুদিন রাত
করল তফাৎ গেলেন চলে আকাশ পার। দুদিন রাত করল তফাৎ গেলেন চলে আকাশ পার। আনবো কেন আমায় যেন বোকা বানাই সবাই তাই। আমার বুকে হাসি মুখে ওর যে খেলা যেমন চাই। তার ছবিটা খানিক ফাটা তবুও আমার পথের বল। বুক পকেটে রাখছি বটে উদয় থেকে অস্তাচল। ভাবছ বোধহয় কে মহোদয়, বলছি তবে নামটা তার। বয়সটা 6, এই গুড বয়, এই ডাকটাই ছিল আমার। আজকে তবে থামতে হবে, ভালো থেকো এই তো চাই। সবার সাথে সে তো আছে, আর রয়েছো তোমরা সবাই। ভালো থেকো এই তো চাই। সবার সাথে সে আছে, আর রয়েছো তোমরা সবাই। যাদব ইতি, ইতি যাদব দুর্গাপুর থেকে লিখছেন। খুব সুন্দর লিখেছেন। পত্র লিখেছেন কাব্যরূপে। নতুন দিগন্তে ছোঁয়া পাচ্ছি। মাঝে মাঝে আমার সাহিত্যিক বন্ধুরা কাব্যের মধ্যে পত্র লিখছেন। শব্দের ছন্দ কবিতার মধ্যে দিয়ে পত্রকাব্য আসছে। এবার চলে যাব হেমন্ত মণ্ডল, আশিস, এদের চিঠি পড়াবো। অনেকগুলোই পড়া হয়নি। কল্পনা, আচ্ছা হেমন্ত মণ্ডলের পত্রে চলে যাচ্ছি, উনি তো আসেননি। প্রিয় সুভাষিনী, ঈশ্বরের কৃপায় ভালোই আছো। নবযৌবনের সে বৃষ্টি ভেজা ডাগর প্রেমলতা খানি আজও তেমনও আছো তো। রাধারানীর মতো চমকি ঠমকি ছন্দে মেঘদূতের মতো হঠাৎই সামনে এসে যাওয়া, সেই দুরন্তপনায় ছেদ পড়েনি নিশ্চয়ই। একটা প্রশ্ন করার আগেই 10টা উত্তর দেওয়া। যাও, হয়ে গেল, চলে গেল। উত্তর দেওয়া সেই হাসি মাখা চাঁদ বদনটি আগের মতোই আছে। ছলাৎ ছলাৎ শব্দে বয়ে যাওয়া নদীর মতো এখনো কি ছুটে বেড়াও সঙ্গমের দিকে? ব্যাঘ্রের তাড়া খেয়ে প্রাণ ভয়ে ছুটে পালিয়ে আসা ভীত হরিণীর মতো এখনো কি কারুর বুকে মুখ বুজে স্বস্তির ওম খুঁজে পাও? ছোটখাটো খুনসুটির পর একরাশ মান অভিমান নিয়ে ঈশান কোণে মেঘ জমিয়ে হঠাৎই এক ফসলা বৃষ্টির মতো এখনো কি চোখ দুটো জলে ভরে যায়? মনে মনে হয়তো ভাবছো পরপুরুষ হয়ে তোমাকে এমন করে কেন পত্র লিখছি। স্বামী পুত্র পরিবার নিয়ে সারা জীবন ধরে তিল তিল করে গড়ে তোলা একটা সুখের সংসারে এমন বিড়ম্বনার পত্র কেন? ঠিকই তো, আমারও তো এখন ভরা সংসার, কিন্তু কেন? পল্লবিত যৌবনের আবেগময় সুখ স্মৃতির কেনই বা এমন অলস রোমন্থন এই বার্ধক্যের বারাণসীতে? আমি নিজেও জানি না সুভাষিনী। হারিয়ে যাওয়া জিনিসের প্রতি কেন এমন করে মন ছুঁয়ে থাকে? সেই আগের মতো জানি না। ভালো থেকো, নিজের প্রতি যত্ন নিও। আমি আছি এক প্রকার, পত্র লিখে বিব্রত করবো না আর। সত্যিগড় থেকে হেমন্ত মণ্ডল। অসাধারণ পত্র লিখেছেন বন্ধু। অনুভূতি সত্যি হৃদয় ছুঁয়ে আছে। কল্পনা ব্যানার্জি লিখছেন, বোন সোনালী, আপনার লাল ডাক বাক্স পুরোনো দিনের স্মৃতি ফিরিয়ে আনছে। কত রকমারি চিঠি কথা মনে পড়ছে। আজকে অনেকদিন পর মেয়ের বাড়ি বিষ্ণুপুরে এলাম। বাইরে বেরিয়ে প্রকৃতি দেখে ভালো লাগছে, কি ভালো লাগছে, ভাষায় প্রকাশ করা যায় না। আকাশে সাদা মেঘের ফেলা, চারিদিকে কাশের শাড়ি, বসুন্ধরার উপর সবুজ ধান চারা যেন চাদর বিছিয়ে দিয়েছে। গাড়ির ভিতর থেকে অপলক দৃষ্টিতে আমি সেই সৌন্দর্য উপভোগ করছিলাম। আপনাকে এই আনন্দের কিছুটা ভাগ দেব বলে পত্র লিখলাম। বিশেষ করে আজ অনেক দিন পর বৃষ্টি বন্ধ আছে। আকাশে সোনালি রোদ ঝলমল করছে।
প্রকৃতি মাকে দেখতে খুব ভালো লাগছে। শরৎ প্রকৃতির রূপ দেখে মন ভরে যাচ্ছে। তারপরেই রাসমঞ্চের কাছে মেয়ের বাড়িতে যখন ঢুকলাম তখন আরো ভালো লাগছে। এখন তো মনের কোণে আবেগ, বেদনা, সুখ, দুঃখ, চিঠি সব যেন মাখামাখি করে সেরকম ভাবে কাউকেই জানাতে পারছি না, এক হয়ে আসছে। যেহেতু মুঠোফোন এখন এসে গেছে সেই জায়গায়, তাই এসব সবাই কেড়ে নিয়েছে। বঙ্গ সাহিত্যের ডাকবাক্সে চিঠি লেখার নতুন দিশা পেলাম। তাই এই অনুষ্ঠানে পরিচালিকা সকল অংশগ্রহণকারীকে শুভেচ্ছা জানিয়ে পত্র শেষ করলাম। বেলিয়াতোড় থেকে কল্পনা ব্যানার্জি। সাহিত্যিক বন্ধুকে ধন্যবাদ খুব সুন্দর একটি পত্র লেখার জন্য। স্বপন মণ্ডলের পত্র পড়েছি। আচ্ছা, তাহলে এখানেই আজকে আমাদের পত্রপাঠের আসরটা শেষ হচ্ছে। কিন্তু আমি একটু কমেন্ট বক্সটা দেখে আমি সবাইকে একটু অপেক্ষা করতে বলেছিলাম। আচ্ছা, হ্যাঁ, শুভেন্দু বাবু বলছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। দেরি হলো কাজ সারতে। হ্যাঁ, স্বাভাবিক, সবারই দেরি হয়, এটা ঠিক কথা। আমার মন্তব্যগুলো দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। একদমই কারুরই আমি মন্তব্য দেখতে পাইনি। কে কি লিখেছে আমি কিছুই দেখতে পাইনি। কিন্তু আমি পরে সকলের উত্তর দিয়ে দেব। এখানেও দেখা যাচ্ছে না। আজকে একটু নেটটা মনে হচ্ছে স্লোই আছে। কিছুই দেখা যাচ্ছে না। সুন্দর চিঠি কল্পনাদির, একদম ঠিক বলেছ রূপশ্রী। আসছে না, যাকগে, ঠিক আছে। আর কারোর সময় নষ্ট করব না। সাথে আছে ৫ জন আমার সাহিত্যিক বন্ধু। আমরা একজন বাদ দিয়ে দিই, ৪ জনকে পেলাম। দেবাশিস বাবু প্রথম থেকেই ছিলেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কাজলদা ছিলেন প্রথম থেকেই, অর্ঘ্য মজুমদার বাবু ছিলেন, সমীরণ বাবু ছিলেন, কামালি আছে, রূপশ্রী আছে, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন পাঠিয়ে দিলাম। আর সত্যি হারিয়ে গিয়েও মন ছুঁয়ে থাকা জিনিসগুলোর খোঁজ পেলাম। অসাধারণ লাগলো প্রত্যেকের চিঠি, ভীষণ ভালো লাগলো কিছু কিছু শব্দচয়ন ও শব্দের মেল বন্ধন আর উপমাগুলো। প্রত্যেকের জীবনে নতুন নতুন দিগন্তের আভাস পাওয়া যাচ্ছে। মনের দিগন্ত খুলে মনের আকাশ থেকে ঝরে পড়ুক শব্দের বন্ধনে। এইভাবেই আমাদের পত্র সাহিত্যের অঙ্গনে সাহিত্যিক বন্ধুদের মণিমুক্তগুলো সমৃদ্ধ করুক আমাদের বঙ্গের ডাকবাক্সের শনিবারের ডাকবাক্স। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের শনিবারে কত তারিখ একটু দেখে নিই। অনেক সময় দেখা যায় কমেন্ট বক্সে গিয়ে আমি লিখতে পারি না। আমার বন্ধুরা হয়তো অপেক্ষা করে, কিন্তু আমি লিখতে পারি না। সেপ্টেম্বর সামনের শনিবার দিন হচ্ছে 13 তারিখ। 13 তারিখ, ঠিক আছে। সামনের শনিবারে আসছি, দেখা হচ্ছে। যদি মা ভালো থাকে। মা একদম ভালো নেই, মানে ভীষণই খারাপ। কালকেও আর একজন ডাক্তারকে নিয়ে যাব। সবচেয়ে কষ্ট পাচ্ছে, মুখে কথা বলতে পারে না তো, রাতে ঘুমোতে পারছে না, ব্যথা যন্ত্রণাটা আছে, প্রকাশ করতে পারছে না, এটাই হচ্ছে ব্যাপার। ওটাই খুব কষ্ট দিচ্ছে। বেড শোটা তো সত্যি যন্ত্রণাদায়ক না। ঠিক আছে, সবাইকে শুভরাত্রি জানালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বন্ধুরা, তোমরা সবাই মজা করে পুজোর বাজার করছো তো? হেমন্ত মন্ডল তো আজকে আসতেই পারলেন না, পুজোর বাজার, দোকানে প্রচুর ভিড়। আমরা ওখান থেকে শাড়ি কিনবো ভাবছি। ঠিক আছে। রূপশ্রী 13 তারিখ, হ্যাঁ রূপশ্রী লিখেছো 13 তারিখ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
একদম যেন রূপশ্রী সত্যি একটু প্রার্থনা করো। সত্যি সকলের উইশে যদি জোর থাকে। আমি ঠাকুরকে বলি হয় আমার মাকে সুস্থ করে দাও। যাতে একটু নিজের কথা নিজে বলতে পারি। খুব কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। মার সামনে আমি যেতেই পারি না। ঠিক আছে, রাখছি। শুভরাত্রি।